Hello, Assalamu alaikum. Thanks to the team Phoenix for having me today. আজকে আমার মেইন টপিক হচ্ছে পপিং এক্সেসেস অ্যান্ড বিয়ন্ড দ্য ফিল্টার বাইপাস মাইন্ডসেট। সো শুরু করতে আমি কে? আমি সৈয়দ মুশফিক হাসান তাহসিন, একজন হ্যাকার বাই প্যাশন অ্যান্ড ফ্রি টাইম বাগ বাউন্টি হান্টার। আমি আউট অফ কিউরিয়াসিটি হ্যাকিং করি। লেটলি হান্টিং অন ইন্সপেক্টিভ হচ্ছে একটা লাইক বাগ বাউন্টি প্রোগ্রাম, বাট এটার মোস্ট অফ দ্য প্রোগ্রাম হচ্ছে প্রাইভেট। অ্যান্ড একটা ইউএসএতে রেজিস্টার্ড একটা পেনটেস্ট স্টার্টআপের সাথে আমি কাজ করছি পেনটেস্ট ম্যানেজার হিসাবে, পেনস্ট্রাইক ইনকর্পোরেশন। অ্যাডমিনিস্ট্রেটিং বাগ বাউন্টি কমিউনিটি বাংলাদেশ, যেটা বাংলাদেশের এখন সবচেয়ে লার্জেস্ট একটা বাগ বাউন্টি রিলেটেড কমিউনিটি। I have been till now acknowledged by Apple, TripAdvisor, Harvard, US Department of Defense, Government.uk, Xiaomi, Walmart, Sony and more. আমাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি পাবেন @smh-tahasin33 এই হ্যান্ডলার দিয়ে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল, ক্রস সাইট স্ক্রিপ্টিং কি? ক্রস সাইট স্ক্রিপ্টিং হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড ভালনারেবিলিটি, যেটা লাইক ক্লায়েন্ট সাইডে কাজ করে। আমরা জানি সাইড মেনলি দুই সাইডের হয়, একটা সার্ভার সাইড, একটা ক্লায়েন্ট সাইড। ক্লায়েন্ট সাইড হচ্ছে আপনার ব্রাউজারে যেটা লোড নিচ্ছে, সার্ভার সাইড হচ্ছে আপনি যেটা রিকোয়েস্ট করছেন অ্যান্ড সার্ভার থেকে যে জিনিসটা আপনি পাচ্ছেন, এটা হলো সার্ভার সাইড। সো ক্রস সাইট স্ক্রিপ্টিংটা মেনলি সোজা ভাষায় হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইনজেকশন। আমরা সাইটের ফাংশনালিটির জন্য ক্লায়েন্ট সাইডে জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করি, যেটা দিয়ে লাইক সাইটের সব রকম ফাংশনালিটি অ্যান্ড হ্যান সব কিছু কন্ট্রোল করা হয়। সো এটা যখন আমরা জিনিসটাকে ইনজেক্ট করতে পারবো সাইটে, এটাকে ক্রস সাইট স্ক্রিপ্টিং হিসেবে বলা হয়। অ্যান্ড ইট হেল্পস আস টু বাইপাস দ্য সেম অরিজিন পলিসি। সো সেম অরিজিন পলিসিটা মেনলি কি? দুইটা ট্যাব যদি আমি ধরি, লাইক একটাতে facebook.com ওপেন, একটাতে google.com ওপেন। সো একটা সাইটটা চাইলে তাহলে আরেকটা সাইটের থেকে জিনিস কোনো রকম লাইক ইনফরমেশন শেয়ার করতে পারতো, তো জিনিসটা তো একটা ইনসিকিউর একটা জিনিস হচ্ছে। সো সেম অরিজিন পলিসি অর সপ, এটা হচ্ছে একটা টেকনোলজি যেটা দুইটা আলাদা আলাদা সাইটকে তাদের নিজেদের অরিজিনের ভিতরে বাউন্ড করে রাখে, লাইক একটা ওয়ালের মতো মাঝখানে। সো ক্রস সাইট স্ক্রিপ্টিং আমাদেরকে এই জিনিসটা বাইপাস করতে হেল্প করে। সো ক্রস সাইট স্ক্রিপ্টিং মেনলি লাইক এটার যে রিফ্লেকশনের ধরন, এই নেচারে এটাকে তিনভাবে আমরা মেনলি ধরি। লাইক ফার্স্ট হচ্ছে রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং, একটা স্টোর্ড, একটা ডম। ডম হচ্ছে মেনলি ডকুমেন্ট অবজেক্ট মডেলের শর্ট ফর্ম। সো রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কি? আপনি একটা সাইটে ঢুকলেন, ঢোকার পরে লাইক এটা কোনো কিছু সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে আমরা যখন গেট প্যারামিটারে যখন একটা জিনিস আসলো, লাইক একটা কোয়েশ্চেন মার্ক সার্চ ইকুয়াল টু দিয়ে আপনি যা কিছু লিখছেন এটা আপনার পেজে রিফ্লেক্ট হচ্ছে ইনস্ট্যান্ট। সো এটাকে আমরা রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং হিসাবে ধরি। সো স্টোরড ক্রস সাইট স্ক্রিপ্টিংটা কি? স্টোর হচ্ছে এটা একটা জায়গাতে লাইক ফর এক্সাম্পল ডাটাবেসে জিনিসটা সেভ থাকবে, অ্যান্ড নেক্সট টাইমে আপনি যখন জিনিসটাকে অ্যাক্সেস করার ট্রাই করবেন তখন আপনি এটার আউটপুটটা পাবেন। ফর এক্সাম্পল ধরেন একটা কমেন্ট বক্স, আপনি কমেন্ট বক্সে গিয়ে একটা ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের পেলোড দিলেন, এটা ওখানে গিয়ে সেভ হয়ে রলো। সো সেকেন্ড টাইম যখন কেউ একজন ঢুকবে, তার ওই পেলোডটা এখানে রেপ্লিকেট করা লাগছে না, সে ঢুকার মাত্রই এটা অ্যাটাক্ট হয়ে যাবে এটাতে। অ্যান্ড ডম এক্সেসেসটা মেনলি হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেলে, এটা ডিরেক্টলি ডম সিংসের মাধ্যমে ওই জায়গাতে ভালনারেবল হয়ে থাকে। অ্যান্ড এটা কোড বেসিসে, মানে জাভাস্ক্রিপ্ট কোডটা তো আপনার সোর্স কোডে রয়ে গেল। সো আপনি যখন একটা ইনপুট দিবেন, ওইটা আপনার ইনস্ট্যান্টলি ওই টাইমে জিনিসটা প্রসেস হয়ে জিনিসটা আপনাকে রিফ্লেক্ট করবে। যার কারণে ভিউ সোর্সে যদি আপনি দেখেন, আপনি যে জাভাস্ক্রিপ্ট কোডটা দেখতে পারবেন, বাট আপনার মেন রিফ্লেকশনগুলো দেখতে পারবেন না। সো ওগুলো ডম সিঙ্কের মাধ্যমে ইনস্ট্যান্টলি জিনিসটা লোড হয়েছে, যার কারণে এটাকে ডম বেস এক্সেসেস বলা হয়। অ্যান্ড এটা ডম বেসেও রিফ্লেক্টর ধরতে পারেন বা স্টোর ধরতে পারেন, এরকম অনেক রকমের হয়। বাট ডমটার ইয়ে হচ্ছে অনেক আলাদা, কারণ আপনার এরা পারতে হলে আপনার ডমের যে সিঙ্কগুলো এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ব্লাইন্ড ক্রস সাইট স্ক্রিপ্টিং। ব্লাইন্ডটা হচ্ছে এটাও রিফ্লেক্টেড হতে পারে, স্টোর হতে পারে বা যে কোনো টাইমের হতে পারে, বাট এটার নেচার অফ রিফ্লেকশনটা এরকম যে আপনি যখন আপনার পেলোডটা ইনজেক্ট করলেন, আপনি আপনার পেলোডটা দেখতে পাচ্ছেন না। ফর এক্সাম্পল একটা অ্যাডমিন প্যানেল হতে পারে, আপনি একটা ইয়াতে ধরেন কন্ট্যাক্ট পেজে গিয়ে করলাম কি, আমি নামের জায়গাতে একটা ক্রস সাইট স্ক্রিপ্টিং পেলোড দিয়ে দিলাম, এটা অ্যাডমিনের যে কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো থাকবে সেখানে গিয়ে স্টোর হলো যে আমাকে একজন কন্ট্যাক্ট করেছে। সে যখন কন্ট্যাক্ট ইনফরমেশনটা অন করলো, অন করার পর দেখলো না কোনো কিছু নেই, বাট একটা পেলোড অলরেডি এদিকে কাজ করে গেছে। এখন ধরেন ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ফুল সাইটের সব রকম ফাংশনালিটি দেখছে। এখন আমি যদি সেশন কুকিজের কথায় আসি, আপনি একটা সাইটে লগ ইন করলেন, লগ ইন করার পর আপনি যখন সেকেন্ড টাইম ওই সাইটটাতে আবার অ্যাক্সেস করছেন, আপনার কাছে কিন্তু সে কোনো রকম ইউজার নেম বা পাসওয়ার্ড চাচ্ছে না। সো আপনাকে সেকেন্ড টাইম সে কীভাবে মনে রাখছে যে এটা আপনি? সো সাইট যেগুলো করে সেশন আকারে জিনিসগুলো কুকি হিসাবে সেভ করে রাখে। লাইক এটা একটা আপনার যে টাইমে লগ ইনের টাইম স্ট্যাম্প হতে পারে, তারপর ইউজার নেম পাসওয়ার্ডের কোনো একটা লাইক হ্যাশড ভ্যালু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো বেসিক্যালি আপনি যদি এটা দেখেন যে আপনার আইডেন্টিফিকেশনের জন্য একটা হ্যাশড ভ্যালু ইউজ হচ্ছে, সো হোয়াট ইফ এনিওয়ান গেটস দ্যাট লাইক হ্যাশ কোড, সে তো চাইলেই হ্যাশটা নিয়ে আপনার হিসাব জায়গাটা দিয়ে দিল, শেষ, সে আপনার অ্যাকাউন্টে।
সো ব্লাইন্ডের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে লাইক কোনো একটা অ্যাডমিন প্যানেল বা একটা যেরকম জায়গা যেটা সবে অ্যাক্সেস করতে পারে না এরকম জায়গাতে জিনিসটা পপ হয় অথবা রিফ্লেক্ট হয়, যার কারণে অ্যাডমিন ঢোকার সাথে সাথে এটা এক্সিকিউট হয়ে গেল, ওর কুকিজগুলো অ্যাটাকারের কাছে চলে গেল, অ্যাটাকার জাস্ট কপিজ দ্যাট অ্যান্ড পেস্ট ইন প্লেসেস হিম অ্যান্ড হিজ ইন দ্য অ্যাডমিনস অ্যাকাউন্ট। এখন আসি ক্রস স্ক্রিপ্টিং যখন আমরা ইউজুয়ালি বাগ বাউন্ডারি প্রোগ্রামগুলোতে টেস্ট করি, সো আমাদের এটা টেস্ট করার জন্য বেসিক্যালি কিছু প্রাইমারি একটা স্টার্টিং পয়েন্ট লাগে, কারণ অবভিয়াসলি আমাদের একটা জিনিস ইনজেক্ট করতে হবে, তো একটা ইনজেকশন পয়েন্ট তো লাগবে। সো এটা কিভাবে আপনি খুঁজে পাবেন? সো ডিসকভারিং দ্য ইনজেকশন পয়েন্টস। এখন আপনি এটা দুইভাবে করতে পারেন। আপনি ফার্স্ট অফ অল সাইটটাকে ফুললি ম্যানুয়ালি যাচ্ছেন, সাইটের ভিতর দিয়ে প্রত্যেকটা ফাংশনালিটি ক্লিক করলেন, ফর এক্সাম্পল সার্চ হতে পারে, আপনি এখানে সার্চ দিলেন, সার্চ দিয়ে দেখলেন একটা গেট প্যারামিটার আসলো এস বা সার্চ। সো এটা আপনি ম্যানুয়ালি এরকমভাবে করতে পারছেন, লাইক এটা বিভিন্ন ফাংশনালিটি থাকতে পারে, একটা পোস্ট অনেকগুলো পোস্ট মনে করেন পি প্যারামিটারে দেওয়া, পোস্ট 1 পোস্ট 2 এটাও রিফ্লেক্ট করতে পারে সাইটে। সো এটা অনেক টাইপের হতে পারে জিনিসটা। অ্যান্ড আরেকটা ওয়ে যেটা প্যাসিভ সোর্স। প্যাসিভ সোর্সেস হচ্ছে আপনি অ্যাক্টিভলি সাইটটাতে কোনো রকম রিকোয়েস্ট পাঠাবেন না, আপনি এক্সটার্নালি কোনো একটা জায়গা যেসব জায়গাতে এই সাইটটার রিলেটেড ইনফরমেশন আছে আপনি ওই জায়গা থেকে লাইক ইউআরএলগুলো কালেক্ট করলেন, ইউআরএলের সাথে প্যারামিটার আসলো, বা যেটা প্যারামিটারই হতে হবে এটার কোনো কথা নেই। লাইক অনেক সময় এরকম হয় যে লাইক ডিরেক্টরির নেমটাও একটা ইয়াতে নাম কি সোর্সের রিফ্লেক্ট হচ্ছে ডিরেক্টরির নাম। সো এরকম হতে পারে স্ল্যাশ দিয়ে স্ল্যাশের পরে একটা পেলোড দেওয়া, পেলোডটা আপনার ওই সোর্সে রিফ্লেকশন শুরু হলো, তো এখানে ক্রস স্ক্রিপ্টিং দেখা যেতে পারে। সো প্যাসিভ ওয়েতে ইউজুয়ালি আমার যেটা বেশি ইউজ হয় এটা হলো ওয়েব্যাক মেশিন। ইন্টারনেট আর্কাইভ সবসময় প্রত্যেকটা ইন্টারনেটে যে যত রকম জিনিস আছে সব কিছু ক্রল করছে, ক্রল করে একটা জায়গায় সেভ রাখছে। অ্যান্ড ওয়েব্যাক মেশিনটা হচ্ছে এখন পর্যন্ত যত রকম ক্রল ডাটা আছে এগুলো পাবলিকলি অ্যাক্সেসিবল। সো আমি একটা সাইট ধরলাম 10 বছর ধরে রানিং, এখন এরকম হতে পারে একটা সাইট 10 বছর ধরে রানিং, তাদের এখানে মাঝখানে অনেক রকম ডেভেলপার চেঞ্জ হয়েছে বা ডেভেলপমেন্ট স্টেজে অনেক রকম এন্ড পয়েন্ট নতুন আসছে এবং পুরানগুলো নাই হয়ে গেছে। সো ওয়েব্যাক ইউআরএল যেটা করবে, ওয়েব্যাকে যত রকম আগের থেকে এখন পর্যন্ত যত রকম ডাটাগুলো সেভ ছিল আপনি সবগুলো ডাটা পাবেন। এরকম হতে পারে এখন সাইটটা ইউজ হচ্ছে না বা এন্ড পয়েন্টটা রয়ে গেছে কোনো না কোনো কারণে, যে তারা রিমুভ করে নাই, বাট মেইনলি সাইট থেকে এটা লিঙ্কড না। সো আপনি এটা প্যাসিভ সোর্সগুলো থেকে কালেক্ট করতে পারবেন। সো এখান থেকে আপনি লাইক প্যারামিটার পেলেন, ওই প্যারামিটার দিয়ে টেস্ট করলেন। আরেকটা যেটা মেইন হিডেন ইনজেকশন ইনপুটস, যেটা আপনি ম্যানুয়ালিও পাচ্ছেন না অ্যান্ড প্যাসিভলিও পাচ্ছেন না। সো এগুলো কি? এগুলোর জন্য আমরা বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা মাথায় আসলে ব্রুট ফোর্স। আমরা একটা পটেনশিয়াল প্যারামিটার্সের একটা লিস্ট নিলাম যে এই নামে প্যারামিটারগুলো হতে পারে যেগুলো রিফ্লেক্ট হয়। এই সার্চের কথাই যদি বলি, সার্চ প্যারামিটার রিফ্লেকশন হবে এটা 100/100, এই প্যারামিটার থাকলে এটা একটা রিফ্লেকশন থাকবেই পেজে। সো মনে করেন আমরা ওয়ার্ড লিস্ট এরকম সার্চ পেজ এরকম নামে অনেকগুলো প্যারামিটার আছে। আমরা এটার জন্য টুল আছে দুইটা রিকমেন্ডেড টুল, আর্জুন অ্যান্ড X8। আর্জুনটা মোটামুটি এখন কাইন্ড অফ ওল্ড, এটা পাইথনে লেখা ছিল অ্যান্ড এটা মোটামুটি এখনের কালের জন্য ফাস্ট না। অ্যান্ড X8 যেটা এটা গোলাঙ্গে লেখা, যার কারণে এটাতে লাইক মাল্টি থ্রেডিং সাপোর্ট করে অ্যান্ড এটা অনেক ফাস্ট। সো X8-এ যখন আপনি একটা লাইক প্যারামিটারের লিস্ট দিয়ে আপনি একটা ইউআরএল এগেন্সে এটা ট্রাই করছেন, তো এই টুলটা করবে কি কনস্ট্যান্টলি ব্রুট ফোর্স করবে একটা প্যারামিটার দিয়ে অ্যান্ড কিছু ক্রাইটেরিয়া চেক দিবে, লাইক কি হচ্ছে মেনলি সাইটে, লাইক আপনার কি ভ্যালুটাকে রিফ্লেক্ট হচ্ছে না পেজের কন্টেন্ট লেন্থ চেঞ্জ হচ্ছে, বা এরকম ক্রাইটেরিয়ার বেসিসে আপনাকে দেবে যে এই প্যারামিটারগুলো এখানে ভ্যালিড। আরেকটা যেটা ওয়ে হতে পারে এটা হচ্ছে মাঝে মাঝে কিছু হিডেন ইনপুট থাকে যেটা আমরা ইউজুয়ালি ইউআইতে দেখতে পারি না, বাট HTML ইন্সপেক্ট করলে আপনি দেখবেন যে কিছু ইনপুট থাকে হিডেন। ফর এক্সাম্পল CSRF টোকেনের একটা হিডেন ইনপুট, এটা হচ্ছে খুবই কমন একটা জিনিস, যে অনেকে করে কি একটা কোনো পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি একটা CSRF টোকেন গেল, বাট CSRF টোকেনটা ছিল কই এতক্ষণ, এটা পেজের ভিতরে ছিল, ডমের ভিতরে একটা হিডেন ইনপুট ফিল্ড হিসেবে ছিল। সো এরকম হিডেন অনেক টাইপের ইনপুট থাকে, যেরকম আমি যদি এখানে দেখি লাইক সার্চ সেশন আইডি, এটা হতে পারে রিফ্লেক্ট করে। সো আমি এদিকে হিডেন ছিল আমি দেখতে পারলাম না, সো আমি করলাম কি সোর্স কোডে গেলাম, সোর্স কোডে গিয়ে হিডেন লেখা সার্চ দিয়ে দেখলাম যে কোন কোন ইনপুট টাইপগুলো হিডেন আছে। এখান থেকে আমি লাইক নেমগুলো কালেক্ট করলাম, নেমগুলো কালেক্ট করে রিফ্লেকশন ট্রাই করলাম যে না এটা কি আসলে কি কোনো একটা ভ্যালিড, লাইক আমি কি ইনপুটটাকে কি হ্যান্ডেল করতে পারছি নাকি। এটা একটা গেল। আরেকটা যেটা ওয়ে খুবই কমন ওয়ে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভিতরে যে ভ্যারিয়েবলের নামগুলো থাকে, অনেক সময় ভ্যারিয়েবলের নাম ডিরেক্টলি আপনি রিফ্লেক্ট করতে পারেন। আর সবচেয়ে বেসিক্যালি আমার পাওয়া সবচেয়ে বেশি কিছুদিন এটা একটা এদিকে আমার স্ক্রিনশট ছিল, এই যে স্ক্রিনশটটা সিকোয়েন্স, এটা একটা অনেক নাম করে একটা সাইটে, এটার বাউন্টি ছিল প্রায় 1K USD কাছাকাছি। এটাতে যে সিকোয়েন্সটা যে দেখতেছেন এটা ছিল একটা ভ্যালিড প্যারামিটার, কোনো কিছু না, যা সিকোয়েন্স লাগা, সিকোয়েন্সের পর দুইটা দেওয়া কোটেশন দেওয়া। সো এটা দেখে আমার মনে হয় এটা ভিতরে কোনো না কোনো ডাটা যাওয়ার কথা, তো ডাটা তো পাস হয় নাই, তাহলে আমি প্যারামিটার হিসাবে ট্রাই করতে পারি, দিলাম প্যারামিটার হিসাবে ট্রাই। দেওয়ার আগেও আমি X8-এ আরেকবার ট্রেক দিলাম, তো X8-এ ওই জিনিসটাকে সিকোয়েন্সটাকে যে রিফ্লেক্স হিসাবে পেয়েছে যে এই সিকোয়েন্স প্যারামিটার রিফ্লেক্ট করে। সো এখানে গিয়ে আমি প্যারামিটারে গিয়ে সুন্দর মতো একটা পেলোড দিয়ে দিলাম, জিনিসটা পপ আপ নিয়ে নিল।
সো এরকমভাবে আপনি হিডেন জিনিসগুলো ইয়ে করতে পারেন। অ্যান্ড ডমের ক্ষেত্রে যদি বলি, এটা যদি দেখেন রিডাইরেক্ট ইউআরএল ইকুয়াল টু স্ল্যাশ দিয়ে রাখছে, বাট ডেভেলপার খুবই ভালো ছিল আমার জন্য, অ্যাটলিস্ট আমি জাভাস্ক্রিপ্ট ভালো মতো পড়তে পারি না, বাট সে সব কিছু এখানে কমেন্ট করে রেখে দিয়েছিল, লাইক রিডাইরেক্ট টু দ্য নেক্সট প্যারাম ইফ ইট এক্সিস্টস। সো রিডাইরেক্ট ইউআরএল ইকুয়াল টু ডিকোড ইউআরআই কম্পোনেন্ট ফ্র্যাগ অবজেক্ট নেক্সট। মানে ফ্র্যাগমেন্ট অবজেক্ট হচ্ছে হ্যাশট্যাগের পরে যা বসবে না ফ্র্যাগমেন্ট অবজেক্ট। সো হ্যাশট্যাগের পরে যদি আমি নেক্সট দেই, নেক্সট দিয়ে যদি আমি কোনো একটা ইউআরএল লিখি, এই ইউআরএলটা এই রিডাইরেক্ট ইউআরএল এর এই জায়গাতে রিপ্লেস হয়ে যাবে, মানে স্ল্যাশে আর যাচ্ছে না, আমি যেটা দেবো এটা ওপেন রিডাইরেকশন পাওয়া গেল। এখন জাভাস্ক্রিপ্টের ভিতরে ওপেন রিডাইরেকশনকে আবার এক্সেস করে ফেলা যায়। যখন এরকম টাইপের জাভাস্ক্রিপ্টের ভিতরে কোনো একটা ইউআরএ ইউজ করে, তখন আমরা ডাটা ইউআরএ স্কিমের মতো করে এরকম জাভাস্ক্রিপ্ট ইউআরএ স্কিম আছে, জাভাস্ক্রিপ্ট একটা কোলন দিয়ে দুইটা স্ল্যাশ বা এরকম টাইপের জাভাস্ক্রিপ্ট একটা কোলন ইউজ করে। সো এটার পরে যদি আমি কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখি, জাভাস্ক্রিপ্ট ইস টু দিয়ে অ্যালার্ট, সো এটা একটা ভ্যালিড জাভাস্ক্রিপ্ট কোড হিসাবে এক্সিকিউট হবে, এটা ডাটা ইউআরএ স্কিম হিসাবে। সো এটাতে যখন আমি দিলাম, এটা রিডাইরেকশনের জায়গায় করলো কি, আমাদের এটা পপ আপ নিয়ে নিল। সো এইভাবে হিডেন ইনপুটগুলো ডিসকভার করা যায়, যেগুলো আপনি ডিরেক্টলি রিফ্লেকশন আকারে ম্যানুয়ালিও না পাইতে পারেন, প্যাসিভলিও নাও পাইতে পারেন। সো এইভাবে জিনিসগুলো আপনি খুঁজে নিতে পারবেন। এখন যদি আসি দুইটা খুবই লেস টেস্টেড ইনপুট আমার দেখা, এটা হচ্ছে একটা নাম্বার ইনপুট ফিল্ড আর একটা ইমেল ইনপুট ফিল্ড। এখন নাম্বার ইনপুট ফিল্ডের যদি কথায় আসি, অনেকে ভাবে আচ্ছা বার্পে তো গেলাম, বার্প সুট দিয়ে আমি এটাকে ইন্টারসেপ্ট করলাম, বার্প সুট দিয়ে ইন্টারসেপ্ট করে করলাম কি, লাইক এটার ভিতর থেকে আমি ডাটাটা চেঞ্জ করে দিলাম, আচ্ছা নাম্বার ইনপুট ফিল্ডে তাহলে আমার যাচ্ছে, কিন্তু না। এখানে যদি এক্সটার্নাল কোনো রকম ইয়া না থাকে, নাম কি স্যানিটাইজেশন না থাকে, এটা আপনাকে নাম্বার ব্যতীত কোনো কিছু করতে দিবে না। কিন্তু আপনি যদি নাম্বার ফিল্ডের আরএফসি 5341 দেখেন, আচ্ছা আরএফসি কি, এটা হচ্ছে রিকোয়েস্ট ফর কমেন্টস, এটা বেসিক্যালি একটা ডকুমেন্টেশন ফর ইন্টারনেট বলা যায়, লাইক ইন্টারনেটের যে ওয়েবের যে জিনিসগুলো আছে এটা কীভাবে কাজ করে ফেলে, এটা ডকুমেন্টেশন আকারে থাকে। সো আরএফসি 5341 হচ্ছে নাম্বার ইনপুট ফিল্ডের। আমি যদি এটা দেখাই, এটা দেখতে কীরকম, এই যে এটা হচ্ছে আরএফসি 5341, এটা হলো টেল ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার ইউআরআই প্যারামিটার রেজিস্ট্রি। আমি যে স্ক্রোল ডাউন করলাম, এখানে কি কি করতে দেয় দেখাচ্ছে, লাইক আইসাব হচ্ছে কনস্ট্রেন্ট, এগুলো হ্যান তেন, এই যে ফোন কনটেক্সট, ফোন কনটেক্সট নামে একটা জিনিস আছে যেটা প্রিডিফাইন্ড ভ্যালু কোনো কিছু নেই, এটা কনস্ট্রেন্ট একটা ভ্যালু। এখন যদি আমি এটাতে ব্যাক যাই, এক সেকেন্ড, আচ্ছা এখন যদি এখানে দেখেন এই জায়গাটা, সো এখানে এক্সটেনশন কিছু সাপোর্ট করে, এখানে ফর এক্সাম্পল এক্সটেনশন আইসাব অ্যান্ড ফোন কনটেক্সটটা যদি আপনি লেখাটা দেখেন, এখানে এটা ডিসক্রিপ্টর মিনস এখানে আপনি অ্যালফা নিউমেরিক্যাল যে কোনো কিছু ইউজ করতে পারবেন। সো আপনার নাম্বার ফিল্ডে যদি এক্সটার্নালি কোনো রকম আলাদা স্যানিটাইজেশন না থাকে, আপনি চাইলে নাম্বার ফিল্ডে অ্যালফা নিউমেরিক্যাল অথবা স্পেশাল ক্যারেক্টার্স ইউজ করতে পারছেন। সো লাইক একটা ফোন নাম্বার 1 2 3 4 5 6 7 8 একটা সেমিকলন দিয়ে ফোন কনটেক্সট ইকুয়াল টু দিয়ে আপনি এখানে সুন্দর মতো একটা পেলোড পাস করে দিতে পারবেন। সো এই জায়গাটা খুবই কম টেস্টেড হয়, কারণ সবাই দেখতেছে নাম্বার ফিল্ডে আমি কেমন অ্যালফা নিউমেরিক্যাল টেক্সট দিই, দিয়ে এটা কেউ টেস্ট করে না। ফার্স্ট অফ অল এটা গেল। আর এটা হচ্ছে ইমেল ইনপুট টেক্সট ফিল্ড, এটা তো খুবই লেভেলের একটা কমন জিনিস, যেটা মানে ইমেল ব্যতীত কোনো কিছু একটা লাইক সেমিকলন বা কোনো কিছু দিলে তো বলতেছে এটা ইমেলের ভ্যালিড কোনো ইমেল ইয়ারা নেই। কিন্তু আপনি যদি ডাবল কোটেশনের জায়গাতে লাইক লোকাল যে পার্টটা @, আগে এই ডাবল কোটেশনের আন্ডারে আপনি যা চান তাই দিতে পারবেন। ডাবল কোটেশনের আন্ডারে যে কোনো টাইপের স্পেশাল ক্যারেক্টার্স অ্যালাউ করে। সো ডাবল কোটেশনের ভিতরে আপনি এক্সএসএস দিয়ে একটা পেলোড বা সামথিং যে কোনো একটা পেলোড দিয়ে যদি @gmail.com দেন, এক্সট্রা যদি কোনো রকম স্যানিটাইজেশন না থাকে, এটা একটা ভ্যালিড জিমেল হিসাবে ট্রিট হবে। সো এই জায়গাটা খুবই কম টেস্ট হয় ইউজুয়ালি। এটা হলো আরএফসি 2822 বলা আছে যে লাইক ডাবল কোটেশনের ভিতরে ইয়াগুলো স্পেশাল ক্যারেক্টার্সগুলো। আচ্ছা এখন যারা, এটা মেইনলি আমার বিগিনার টক ছিল, সো আমি এদিকে কিছু লাইক সিলি মিস্টেক্সগুলো আমি পয়েন্ট আউট করে দিতে যাচ্ছি। আর উই টেস্টিং ইট রাইট। সো মোস্ট অফ দ্য টাইম যেটা সবাই করে, এটা হচ্ছে রিফ্লেকশনের কনটেক্সট দেখে না যে আসলে রিফ্লেকশনটা কি। সো এটা একটা লাইক অ্যাপ্রোচ স্ট্যাটিস্টিক্স বানাইছি, যেটা ফুললি কি বলবো মানে সঠিক না। ম্যানুয়াল 10% ধরলাম, ম্যানুয়াল প্লাস অটোমেশন ধরলাম 15%, অ্যান্ড 75% ধরলাম স্প্রে অ্যান্ড প্রে। পেলোড ইচ্ছা মতো দিয়ে দিল, পপ আপ উঠলে এক্সএসএস ভালনারেবল। সো এই মিমটা এটার সাথে যাচ্ছে, লাইক একটা স্ক্রিপ্ট টেলার স্ক্রিপ্ট পেলোড দিলাম, বাট আমার রিফ্লেকশন হচ্ছে একটা AHREF ট্যাগের ভিতরে। এখানে স্ক্রিপ্ট টেলার স্ক্রিপ্ট কীভাবে কাজ করবে, বা জিনিসটা কিন্তু ভালনারেবল হতেও পারে। আমি কিন্তু এই জায়গায় ডাবল কোটেশনটা কিন্তু আমি এখান থেকে বেরোলাম না, তো এখানে জিনিসটা কীভাবে কাজ করছে। সো কেউ রিফ্লেকশন কনটেক্সটগুলো মেনলি দেখে না। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং দ্য রিফ্লেকশন কনটেক্সট অ্যান্ড অ্যালাউয়েন্সেস। রিফ্লেকশনের মেইন কনটেক্সটগুলো কী কী থাকতে পারে, আমাদের কী কী অ্যালাউ করতে পারে। ইউজুয়ালি আমরা যখন এক্সারসাইজ ট্রাই করি, তিনটা জায়গাতে মোস্টলি এক্সারসাইজ মানে রিফ্লেকশনগুলো গিয়ে এন্ড আপ হয়। ফার্স্ট অফ অল 2-3টা ট্যাগের মাঝখানে খুবই কমন। অ্যাট্রিবিউটের ভিতরে একটা ইনপুট ফিল্ড একটা পোস্ট রিকোয়েস্ট মেক করে ওটা সেম সাইটেই রইলো, কারণ অ্যাকশন ব্ল্যাঙ্ক ছিল, সেম সাইটে গিয়ে ওই ভ্যালুর ভিতরে জিনিসটা রিফ্লেক্ট করছে।
সো আমি এটাতে চাইলে দেখলাম ভ্যালুর ভিতরে দিলে এক্সএসএস আমার পেলোড বা সামথিং আমি যেটা দিলাম রিফ্লেক্ট করে। আরেকটা যেটা কনটেক্সট হয় এটা হলো ইনসাইড জাভাস্ক্রিপ্ট। একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলের ভিতরে হতে পারে বা অলরেডি একটা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টের ভিতরে আছে, আমার মেইন রিফ্লেকশনই একটা স্ক্রিপ্টের ভিতরে। সো এটার একটা হচ্ছে আরেকটা কনটেক্সট। সো এগুলো যখন আপনি দেখবেন তখন আপনার দেখতে হবে যে আপনাকে মেইনলি কি অ্যালাউ করতেছে। আপনি ফার্স্ট কনটেক্সটটা দেখলেন, এটা কেন জানা জরুরি, লাইক ফার্স্ট কনটেক্সটে যদি দেখেন আপনার এদিকে লাইক একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো মাস্ট, অ্যাঙ্গেল ব্র্যাকেট ছাড়া আপনি এখানে এক্সারসাইজ করতেই পারতেছেন না। বাট আমি যদি সেকেন্ড কনটেক্সটটা দেখেন এদিকে কিন্তু আপনি অ্যাঙ্গেল ব্র্যাকেট ছাড়া এক্সারসাইজ হয়ে যাবে, আপনি অলরেডি একটা ট্যাগের ভিতরে আছেন। সো আপনার এটা জানা জরুরি যে লাইক কোন কোন স্পেশাল ক্যারেক্টার্সগুলো আপনাকে অ্যালাউড করছে, সবগুলো কি এনকোড হয়ে যাচ্ছে না কিছু কিছু এনকোড হচ্ছে। এখন আপনি যদি দেখলেন 2-3টা জিনিস এনকোড হচ্ছে, এখানে 90% টাইম ভালনারেবল হবে, কারণ সে এদিকে HTML গুলোকে ফুললি এনকোড করে নাই, যেটা জাস্ট পিএইচপিতে জাস্ট একটা নাম কি এটার ফাংশন কল করে ফেলা যায়। তার মানে সে এটাতে একটা লাইক আলাদা করে একটা ফিল্টার দেওয়া ট্রাই করেছে। সো আলাদা করে যত কিছুই করে এগুলো মোস্ট অফ দ্য টাইম ভালনারেবল হয়, কারণ সে এদিকে ফুল এক্সটার্নাল একটা জিনিস আছে মেইন ফিক্সটা না দিয়ে। এখন আমি মেইনলি 3টা কনটেক্সট দেখাবো, যে খুবই কমন 3টা কনটেক্সট। আচ্ছা আচ্ছা, ফার্স্ট কনটেক্সট এক্সএসএস কনটেক্সট। আমি যদি এদিকে এক্সএসএস লিখে সার্চ দিই আমার এটা জিনিস এই জায়গাতে রিফ্লেক্ট করছে। হোয়াট ইফ আমি সোর্স কোডে যাই, সোর্স কোডে গিয়ে দেখলাম আমি এই জায়গাতে এক্সএসএস আমার লেখাটা রিফ্লেকশন করছে। সো আমি এটা হচ্ছে 2টা ট্যাগের মাঝখানে, ফার্স্ট কনটেক্সটে যেটা বললাম যে ট্যাগের মাঝখানে। সো ট্যাগের মাঝখানে আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট ছাড়া কোনো গতি নেই, আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কোনো কিছু করতে হবে। সো আমি দেখলাম যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, সো অ্যাঙ্গেল ব্র্যাকেট আমি দিয়ে লাইক একটা পেলোড দিয়ে দিলাম লাইক অ্যালার্ট, আচ্ছা এসভিজি হবে, এসভিজি অনলোড অ্যালার্ট। এটা যদি যাই দেখতেছেন এখানে পপ আপ হচ্ছে, মানে আমার জাভাস্ক্রিপ্টে এদিকে কোনো রকম স্যানিটাইজেশন ছাড়া এক্সিকিউট হচ্ছে। এটা ছিল আমার ওই ফার্স্ট কনটেক্সট, যেটা 2টা HTML ট্যাগের মাঝখানে। হোয়াট ইফ আমি এখন এই কনটেক্সট সেকেন্ডটা দেখাই। সেকেন্ড কনটেক্সটে যদি আমি যাই, এদিকে আমি আবার এক্সএসএস লেখা সার্চ দিলাম, ওয়েট, হ্যাঁ আমি আবার এক্সএসএস লেখা সার্চ দিলাম, সার্চ দিয়ে গেলাম, যেটা হচ্ছে সেকেন্ড কনটেক্সট। সেকেন্ড কনটেক্সটে এটা আবার কই এন্ড আপ হচ্ছে, এটা সেকেন্ড কনটেক্সটে এন্টার ইউর নেম যখন দিলাম, এই এন্টার ইউর নেমের একটা ভ্যালুর ভিতরে যাচ্ছে। সো এদিকে আপনার দেখতে হবে আপনাকে এখন কি কি অ্যালাউ করছে, লাইক আপনি কি এই কোটেশন থেকে বেরোতে পারছেন। আমি যদি এদিকে এখন এই কনটেক্সটে গিয়ে যদি আমি লিখি স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট, হ্যাঁ আমি যদি এখন এই কনটেক্সটে গিয়ে লিখি স্ক্রিপ্ট অ্যালার্ট স্ক্রিপ্ট, এই জায়গাতে নাইলে ধরলাম এটা এনকোড করা হয়েছে, এই জায়গাতে স্ক্রিপ্ট এলার স্ক্রিপ্ট এখানে এক্সিকিউট হবে হবে না কিন্তু, কারণ এটা অলরেডি ডাবল কোটেশনের একটা ভ্যালু ভিতরে পড়ছে, এটা কোনো এক্সটার্নাল কোনো ট্যাগ না। সো যেহেতু এটা আমার ডাবল কোটেশনের ভিতরে আছে, আমাকে তো ডাবল কোটেশন থেকে বেরোতে হবে। সো আমি দেখলাম ডাবল কোটেশন থেকে বেরোয়া যায় নাকি, হ্যাঁ আসলে ডাবল কোটেশন থেকে বেরোয়া যায়। এই ডাবল কোটেশন থেকে বেরোয়ার পর আমি এখন একটা ফুললি এটা একটা উন্মুক্ত একটা ট্যাগ বলা যায় যে স্ক্রিপ্ট এলার স্ক্রিপ্ট। এখন যদি যাই আমি আচ্ছা ওয়েট একটু আচ্ছা পপ আপ নিল। এটা কিন্তু আরো অনেকভাবে করা যায়, আপনি চাইলে লাইক ধরতে পারেন এটা একটা ইনপুট ফিল্ডের ভিতরে আছে অলরেডি। সো আপনি করলেন কি এটা ইনপুট টেক্সট হলো নেম। আচ্ছা আমি যদি এরকম করি লাইক আমি ফর এক্সাম্পল ধরেন আমার এগুলো অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো আমাকে অ্যালাউ করছিল না। সো হোয়াট ইফ আমি একটা সেকেন্ড কোটেশন দিয়ে এটা বেরোয় গেলাম, ডাবল কোটেশন দিয়ে আমি লিখলাম অন ফোকাস। অন ফোকাস ইভেন্ট হ্যান্ডলারটা করবে কি, যখন আপনার ইনপুটের উপর ফোকাস থাকবে তখন এই জিনিসটা এক্সিকিউট হবে। এখন যদি আমি এটা দেই, এটা একটা ইনপুট ফিল্ডের ভিতরে এক্সেসেস এখানে ক্লোজ হয়ে গেল, এখানে অন ফোকাস অ্যালার্ট হিসাবে আছে। হ্যাঁ আমি যখন ক্লিক করবো ওই সময় এটা পপ আপ হবে। সো ইউজার ইন্টারাকশন আপনার এক্সেসেসের ক্ষেত্রে যত লাগবে তত আপনার সিভিয়ারিটি কমতে থাকবে। কাউকে আপনি বলতে পারবেন না এই লিঙ্কে ঢুকো, লিঙ্কে ঢুকে ক্লিক করো, এরপর তোমাকে ওকে আমি পাবো, জিনিসটা তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে আপনি যে আরেকটা জিনিস যেটা করতে পারেন এটা হচ্ছে অটো ফোকাস। এটাও একটা অ্যাট্রিবিউট,
অটো ফোকাস যখন আমি এনেবল করে দিলাম, অটো ফোকাস এনেবল করলে হবে কি, সাইটে অটোমেটিক্যালি ওই জায়গাতে ফোকাস করবে এন্ড এই জায়গাতে আমার একটা পপআপ এসে পড়লো। সো কনটেক্সটটা বোঝা জরুরি, কারণ আমার পেলোড কি দিতে হবে। আমি যদি ওই জায়গায় একটা স্প্রে করতাম যেখানে আমার কোনো ডাবল কোটেশন নাই, আমি এখানে 1000টা 1500টা 2000টা পেলোড দিয়ে দিলাম, কোনোটাতে ডাবল কোটেশন শুরুতে নাই, আমার তো বারবার গিয়ে জিনিসটা ভ্যালু হিসেবে হচ্ছে। স্প্রে এন্ড প্রে করলে তো এই জায়গাতে কাজটা হবে না। এখন যে থার্ড কনটেক্সট, আমি যদি এখন থার্ড কনটেক্সট দেখি, আমি থার্ড কনটেক্সট থেকে এক্সএসএস লিখলাম, এটার কনটেক্সটে যাই। এটা যদি দেখেন, এটা একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নামের ভিতর হচ্ছে। সো এটা অলরেডি একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আছে। আপনি যদি দেখেন বেরো হয়ে যান, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারতেছেন না, কারণ অলরেডি আপনি একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, আপনি জাভাস্ক্রিপ্ট হইতে হবে জিনিসটা। এটার ক্ষেত্রে আমি যেটা করতে পারেন যে, লাইক দুটো সিঙ্গেল কোড আছে, তো আমি একটা সিঙ্গেল কোড দিয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড আপনি যখন একটা কোনো নন নাম্বার অথবা একটা ইনভ্যালিড কোনো অপারেশন করবেন জাভাস্ক্রিপ্টের ভিতরে, তখন আপনি এটাতে যে ফাংশনালটা কল করবেন, এই ফাংশনটা এক্সিকিউট হয়ে যাবে। তো ইনভ্যালিড হচ্ছে আমি অ্যালার্ট থেকে এক্সএসএস থেকে মাইনাস করলাম অ্যালার্ট, এটা তো হবে না, অবভিয়াসলি হবে না। আপনি একটা অ্যালফাবেট থেকে কেমন একটা ফাংশন মাইনাস করতে পারেন, দিয়ে আমি আরেকটা সিঙ্গেল কোড দিয়ে দিলাম। সো বেসিক্যালি এটা কি করছে, এক্সএসএস থেকে মাইনাস করতে অ্যালার্ট, এখান থেকে আবার মাইনাস করতেছে একটা খালি কোটেশন দিলাম, এটা পপ আপ নিয়ে নিল, কারণ দুই পাশে কোনো কিছু নাই, জিনিসটা নন ইনভ্যালিড, যার কারণে মাঝখানে যে আপনার যে একটা ভ্যালিড যে একটা অপারেটর ছিল, ফাংশন ছিল, ফাংশনটা কল হলো। সো কনটেক্সট বোঝা জরুরি। এখন আপনি এরকম হতে পারে যে, আচ্ছা আমার কাছে তো ইয়ারএক্স নাই, নাম কি এটার, সিঙ্গেল কোটেশন আমাকে অ্যালাউ করে না। সিঙ্গেল কোটেশন অ্যালাউ না করলে আমি কেমনি কি করবো, সিঙ্গেল কোটেশন যদি আমাকে অ্যালাউ না করতো। এটা যেটা আরেকটা জিনিস জানার বিষয়, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আপনি যদি একটা স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করেন, এটা কোনো কোটেশনের ভিতরে থাকুক বা যে কোনো কিছুর ভিতরে থাকুক, আগের স্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এটা স্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ করি, এটা কিন্তু অলরেডি একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, আমি উপরে কোনো সিঙ্গেল কোটেশন ইউজ করিনি। ক্লোজ করে যদি আমি অ্যালার্ট লিখি, দেখেন এই স্ক্রিপ্ট ট্যাগের ক্লোজ ট্যাগ কিন্তু এখানে এসে পড়ছে, বাকিটুকু কিন্তু আমার ইয়াতে কাজ করতেছে। সো হোয়াট ইফ আমি এখানে স্ক্রিপ্ট দিয়ে অ্যালার্টের আগে আরেকটা স্ক্রিপ্ট ওপেন করলাম, স্ক্রিপ্ট ওপেন করে এদিকে দিলাম অ্যালার্ট। সো এদিকে একটা ভ্যালিড একটা জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে, এদিকে লাস্টে সিঙ্গেল কোটেশনের জন্য ঝামেলা করবে নাকি আমি জানি না, কমেন্ট আউট করে দেওয়া বেটার। সো এটাও একটা পপ আপ নিয়ে নিল। সো দ্যাটস ওয়াই আপনার যে কোন কনটেক্সটে জিনিসটা রিফ্লেকশন হচ্ছে এটা বোঝা খুবই জরুরি, নাহলে আপনি জাস্ট স্প্রেই করে যাবেন, আপনার জিনিসটা কি আপনার জায়গার মতো এন্ড আপ হচ্ছে নাকি এটা আপনি বুঝতে পারছেন না। সো আপনার পেলোড এখন রিফ্লেকশন করছে, কিন্তু কোনো পপ আপ নাই, আপনি দেখতেছেন রিফ্লেক্ট করতেছে সুন্দর মতো, কিন্তু পপ আপ নেই, এটা কেন? মোস্ট অফ দ্য টাইম একটা জিনিস সবাই যেটা ভুল করে, আমি অনেক ডিএম পাইছি, ভাই আমার পেলোড রিফ্লেক্ট করতেছে বাট ভাই পপ আপ তো হচ্ছে না। আপনি রিফ্লেকশনটা মেইনলি চেক দিচ্ছেন কোথায়? আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে চেক দেন অ্যান্ড HTML এনকোড যদি হয়ে যায় আপনার স্পেশাল ক্যারেক্টারসগুলো, আপনি ইন্সপেক্ট এলিমেন্টে বাই ডিফল্ট আপনাকে উপরে জাস্ট দেখাবে যে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট হিসাবে শো করবে, লাইক এটা ভ্যালিড আপনাকে পেলোড হিসাবে শো করবে। বাট আপনি যখন এডিটে HTML-টা ক্লিক করবেন, ওই সময় গিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে এটার ইয়াটা কি হয়েছে, রিফ্লেকশনটা কি হয়েছে। অ্যান্ড এটা কেন, আমি তো তাহলে ভিউ সোর্সই দেখতে পারলাম। এটা সবচেয়ে বেশি কাজে আসবে ডমের ক্ষেত্রে। ডম এক্সেসেস খুঁজতে গেলে আপনি ভিউ সোর্সের রিফ্লেকশন পাচ্ছেন না, আপনি ইন্সপেক্ট এলিমেন্টে রিফ্লেকশন পাচ্ছেন, দেখছেন সবকিছু রিফ্লেক্ট করতেছে, বাট আপনার পেলোড কাজ করছেন না। এই আপনার মাথা ব্যথা শুরু, কেন রিফ্লেকশন কাজ করে না। আমি যদি এটাতেও যদি দেখি, স্ক্রিপ্ট এই যে ইন্সপেক্টর যদি যাই, এটা দেখেন এই জায়গাতে কিন্তু আমাকে এটা ফুললি ভ্যালিড স্ক্রিপ্ট হিসাবে শো করতেছে এই পার্টটা, বাট আমার এই পার্টটা কিন্তু স্যানিটাইজড। সো আমি যখন এটাকে একটা ডাবল ক্লিক করে এডিটে HTML দিব, তখন দেখতে পারবো যে এটা আসলে এনকোডেড। এদিকে এসে অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে যায়, ভাই মানে রিফ্লেকশন হচ্ছে বাট এক্সেসেস নাই। ইনপুট স্যানিটাইজেশন অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। সো ইনপুট স্যানিটাইজেশন মেইনলি কি, আমি অলরেডি জিনিসটা বলে দিছি আগেই, যে ইনপুট স্যানিটাইজেশন হচ্ছে এরকম ক্যারেক্টার যেগুলো আপনাকে লাইক পোটেনশিয়ালি কোনো কিছু ভালনারেবল হতে পারে, এই জিনিসগুলোকে ব্লক করার জন্য ইনপুট স্যানিটাইজেশন করা হয়। ফর এক্সাম্পল, একটা সিঙ্গেল কোটেশন খালি এক্সেসেস না, একটা ডাবল কোটেশন খালি এক্সেসেস না, এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রেও জিনিসগুলো পোটেনশিয়ালি ভালনারেবল, কারণ আপনি ডিরেক্ট যদি জিনিসটাকে একটা এসকিউএল ইয়ার ভিতরে নাম কি কুয়েরির ভিতরে ফিট করে দেন, জিনিসটা আপনার কুয়েরিটা ব্রেক করতে পারেন, আপনি এটার পর থেকে এসকিউএল ইনজেক্ট করতে পারেন। সো স্যানিটাইজেশনগুলো মেইনলি করা হয় যে হার্মফুল জিনিসগুলোকে স্যানিটাইজ করে ফেলার জন্য। ফর এক্সাম্পল, একটা সিঙ্গেল কোড এটাকে
লাইক পার্সেন্টেজ 27 করে দিল, ইউআরএল এনকোড করলো, ইউআরএল এনকোড করে যদি রিফ্লেক্টটা হয় তাহলে তো আর এটা এই আকারে নাই। সো এখানে নাই মানে আমি এদিকে পেলোড চাইলেও আমি এটা কোনো কাজ করবে না, কারণ অলরেডি স্যানিটাইজ হয়ে যাচ্ছে। সো এই লাইনটা হচ্ছে বেসিক্যালি ইউআরএল এনকোড, এই বেসিক্যালি হচ্ছে HTML এন্টিটিস। সো সব জায়গাতেই মোস্টলি HTML এন্টিটি দিয়ে কনভার্ট করে ফেলা হয়। সো এগুলো যদি আপনি মানে সুন্দর মতো যদি ফিক্স দেয় যে সব কিছু এনকোড করছে, ওই ক্ষেত্রে আপনি ধরতে পারেন যে এই জায়গাতে আপনার এক্সেস হওয়ার চান্সেস নাই, কারণ ওরা একটা ফিক্স অ্যাপ্লাই করছে, ফিক্সের তো উপরে কোনো কিছু হতে পারে না। কিন্তু ওই যে আমি আগে যেটা বললাম, বেছে বেছে কোনো কিছু করলো, লাইক 2টা অ্যালাউ করতেছে, বাকি 2টা অ্যালাউ করতেছে না, এইসব জায়গাতে চান্সেস খুবই বেশি। সো জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করা দরকার। কারণ থার্ড যে আমি যে কনটেক্সটটা দেখালাম জাভাস্ক্রিপ্টের, আপনি দেখলেন সিঙ্গেল কোড কাজ করে না, বাট আপনি জানেন ওইভাবেই খালি একমাত্র করা যায় না। আপনি জানতেন না যে স্ক্রিপ্ট একটা ওখান থেকে ক্লোজ করে দিলে আপনি এটা থেকে বের হয়ে যেতে পারতেন। সো ওই সময় আপনি এই 2টা রিফ্লেকশন পাচ্ছেন, তার মানে আপনি ওই জিনিসটা এখানে করতে পারতেছেন। সো কনটেক্সটটা জানলে আপনি ইনপুট স্যানিটাইজেশনগুলোকে বাইপাস করার একটা মাইন্ডসেট ওই জায়গাতে তৈরি হবে। নাও ডেভেলপার্স টেম্পারস উইথ সার্টেন ট্যাগস অ্যান্ড ইভেন্ট হ্যান্ডলার্স টু। তারা সবসময় যে লাইক সবকিছু করে দেয়, নাম কি স্যানিটাইজ করে তা না, তারা মাঝে মাঝে করে কি ওয়ার্ডগুলোকে ব্লক করার ট্রাই করে, কিছু কিছু ট্যাগ অথবা কিছু কিছু ইভেন্ট হ্যান্ডলার। সো এগুলোর ক্ষেত্রে এরকম হতে পারে সবকিছু ব্যান করে নেই বা তারা কোনো রকম রেজেক্টস ইউজ করে নেই। সো ধরেন সে সবচেয়ে বেশি ইউজ হয় স্ক্রিপ্ট, সে খালি স্ক্রিপ্ট ট্যাগটা ব্লক করলো। সো হোয়াট অ্যাবাউট ইমেজ ট্যাগ, হোয়াট অ্যাবাউট এসভিজি ট্যাগ, বডি ট্যাগ হতে পারে একটা বাই বলবো কি এটাকে কাস্টম কোনো ট্যাগ হতে পারে, আপনি এক্সএসএস দিয়েও কোনো ট্যাগ বানিয়ে ফেলতে পারবেন, এটা এক্সএসএস একটা ট্যাগের নাম। আপনি যদি পোর্টসুইগারের এক্সএসএস চিট শিটটা দেখেন, এদিকে আপনি কাস্টমলি অনেক কিছু বানাইতে পারবেন চাইলে। সো আপনার একটা জিনিস যখন বাইপাস করতে যাবেন, তখন আপনার জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তারা আসলে কি কোন প্যাটার্নে আপনার জিনিসগুলো ব্লক করছে, এটা আপনার জানা মাস্ট। তারা কি সব কিছুকে স্ট্রিপ করে নিচ্ছে, না জাস্ট কিছু ইভেন্ট হ্যান্ডলার ব্লক করছে, না ফর এক্সাম্পল অন এরর দিলেন অন এরর ব্লক করছে, অন লোড দিলেন অন লোড ব্লক করছে। এমনকি তারা কি অন ওলা সব কিছু ব্লক করছে, লাইক অনের পর যে কোনো কিছু দিলে ব্লক করে, না স্পেসিফিক কিছু অন লোড অন এরর এসব ব্লক করছে। আপনি যদি দেখেন অনের পর সব ব্লক করে, ইভেন্ট হ্যান্ডলার আর আছে কি? সো আপনি ওই জায়গায় ট্রাই করে জিনিসটা হবে না, ফ্রুটফুল হবে না। সো আপনার এই জিনিসটাকে আপনার জন্য ফ্রুটফুল করার জন্য আপনার জানতে হবে যে তার কোন প্যাটার্নে ব্লক করতেছে। আমি কিছুদিন আগে বাকরাউডের একটাতে পেয়েছিলাম জিনিসটা, যে লাইক গেট মেথডে রিফ্লেকশন, পোস্ট মেথডে রিফ্লেকশন প্রায় সেম, একটা 404 পেজের পর একটা দিলে প্যারামিটার দিয়ে রিফ্লেক্ট করলে এই জিনিসটা রিফ্লেক্ট করতেছে পেজের ভিতরে। গেট প্যারামিটারে যখন আমি রিফ্লেকশনটা দিলাম, ফুল জিনিস স্যানিটাইজড, পোস্ট রিকোয়েস্টটা যখন পাঠাইলাম কোনো কিছু স্যানিটাইজ না। আমি এদিকে যখন 404 পেজে তো ন্যাচারালি আপনারা CSRF কেউ টোকেন দিয়ে রাখবে না সিকিউরিটির কারণে, 404 পেজে CSRF এর কি দরকার? সো আমি ওইটা একটা পোস্ট রিকোয়েস্ট বানায় CSRF এর মতো এক্সপ্লয়েট করলাম, জিনিসটা সুন্দর মতো পপ আপ নিয়ে নিল। সো ডেভেলপার জিনিসটা কোন জিনিসে স্যানিটাইজ করছে এটাও দেখা মেইন। সে কি দুনো সব রকমের মেথডে করে রাখছে, না গেটে করছে পোস্ট করতে ভুলে গেছে, পোস্টে করছে গেটে করতে ভুলে গেছে, এগুলো জিনিসগুলো ট্রাই করার লাগে। অ্যান্ড প্যাটার্ন বোঝার আরেকটা জিনিস হতে পারে লাইক ইকুয়াল টু দিয়ে আপনি অ্যালার্ট দিলেন, এটা কি ইকুয়াল টু অ্যালার্টই ব্লক করে না খালি অ্যালার্ট ব্লক করে? অ্যালার্টের সাথে কি 2টা প্যারেন্থেসিস দিলে ব্লক করে? যদি অ্যালার্টের সাথে 2টা প্যারেন্থেসিস দিয়ে ব্লক করে, তখন আপনি প্যারেন্থেসিসের জায়গায় আপনি ইউজ করলেন ব্যাকটিক্স, যে এই যে ক্যারেক্টারটা, এটা ক্যারেক্টারগুলো ইউজ করে দেখতে পারেন। সো আপনার বিভিন্ন জিনিসগুলো জানা লাগবে যে আলাদা আলাদা এলিমেন্টগুলো কি, যেগুলোকে আপনি একসাথে নিয়ে একটা পেলোড বানাতে পারবেন। অ্যান্ড মোস্টলি আমি যে জিনিসটা ট্রাই করি ওয়াফের ক্ষেত্রে না, কারণ ওয়াফের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা আচ্ছা পরে বলতেছি। ভার্বসুট ইন্ট্রুডার দিয়ে আমি করি কি, এই ক্রস স্ক্রিপ্ট যেটা চিটশিট যেটা এক্সেসএস এর জন্য পোর্টসুইগারের, এটাতে প্রত্যেকটা ইভেন্ট হ্যান্ডলার এন্ড প্রত্যেকটা ভ্যালিড ট্যাগ আপনি কপি টু ক্লিপবোর্ড করে নিতে পারবেন। সো ভার্বসুট ইন্ট্রুডারে গিয়ে আপনি যেটা করতে পারেন যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আপনি ট্যাগ লিখলেন, ওই ট্যাগ বা ট্যাগের জায়গাতে কোনো কিছু দিয়ে এই এতটুক পার্ট আপনি সেট করলেন ইন্ট্রুডারের পেলোড হিসাবে, দিয়ে আপনি প্রত্যেকটা ট্যাগ চালায় দিলেন দেখার জন্য যে আসলে কি কোন ওয়ার্ডটা ব্লক করতেছে তারা, আনলেস রেজেক্টস ইউজ করে যে কোন ওয়ার্ডটা স্পেসিফিকলি তারা ব্লক করতেছে, দিয়ে দেখলেন আর বডি ট্যাগ নিচ্ছে। এখন আপনি গেলেন পরের পার্টে, আপনি যদি এটার জন্য আপনার আগে শিওর হতে হবে যে লাইক প্যাটার্নটা কি, অন এরর কি খালি ব্লক হয়, অন লোড কি ব্লক হয়, না অনের পর যে কোনো কিছু ব্লক হয়। সো এটা দেখা মানে মেইন। অ্যালার্টের ক্ষেত্রেও সেম, আপনার দিকে জিনিসটাকে জেনে নিতে হবে যে মেইনলি আপনার ব্লকটা করতেছে কি। সো ইভেন্ট হ্যান্ডলারের উপর আপনি ব্রুট ফোর্স মারলেন, 2টা মিলে একটা লাইক ফ্রুটফুল একটা পেলোড হয়ে গেল, জিনিসটা আপনি তখন ওই সময় বাইপাস করতে পারবেন। এটা জাস্ট কাজ করবে যদি ওয়ার্ডের ব্ল্যাকলিস্টগুলো যদি হয়ে থাকে ওই ক্ষেত্রে অনলি। আচ্ছা, ফায়ারওয়ালের ক্ষেত্রে যদি আসি, ফায়ারওয়াল আর স্যানিটাইজেশনের যে ডিফারেন্সগুলো, এটা আহামরি কোনো কিছু না। ফায়ারওয়ালগুলো হচ্ছে মেনলি
রিসার্চ থাকে তাদের, ক্লাউডফ্লেয়ার হতে পারে, আকামি হোক, ডাটাডগ হোক বা ইম্পারভা হোক, ওদের কিছু রিসার্চ, কিছু রুল সেট থাকে, যার কারণে ওদের লাইক যে স্যানিটাইজেশনগুলো এটা একটু বেটার হয়। তারা এটা সাইটে হিট করার আগেই জিনিসগুলো ব্লক করে দেওয়া শুরু করে। এখানে মিসকনফিগারেশন থাকে, প্রচুর টাইমে মিসকনফিগারেশন থাকে। আমি লাস্ট অনেকগুলো বাইপাস করছি, যেটার কিছু কিছু পেলোড শো করতেছে 403, বাট অনেকগুলো লাইক 403 দিচ্ছে না। বাট আপনি গিয়ে করলেন, গিয়ে খোঁজা শুরু করলেন ক্লাউডফ্লেয়ারের পেলোডটা কি হতে পারে বাইপাস করার জন্য। এমন তো হতে পারে ওখানে কনফিগারেশন আছে, কনফিগারেশন কোনো ইস্যু আছে, আপনি নর্মাল একটা পেলোড দিয়ে আপনার জিনিসটা বাইপাস হয়ে গেল। সো এই জিনিসটা কনফিডেন্ট থাকা জরুরি যে আপনি ফায়ারওয়াল যাই হোক আপনি এই জিনিসটা টেস্ট করবেন। এখন এটার ক্ষেত্রে কিছু ফায়ারওয়াল আছে যেটা খুবই লেভেলের পেন দিবে, লাইক ইম্পার বা ডাটাডগ। এই দুইটা আমার আকামাইও বলা যায়, ক্লাউডফ্লেয়ার এত পেন দেয় না, বাট এই তিনটা ফায়ারওয়াল প্রচুর পেন দিবে আপনাকে। 2-3 বার কোনো একটা ভালনারেবল রিকোয়েস্ট পাঠাইলেন বা হার্মফুল রিকোয়েস্ট পাঠাইলেন, শেষ, আপনি ব্লক। ব্লক বলতে কি, ডাটাডগ তো এরকম ধরনের ব্লক ভাই 3-4 দিনও ছুটে না। তা আপনি একটা সাইট টেস্ট করতে বলেন, 3-4 দিনের জন্য আপনার ব্লক করে রেখে দিল। কতবার আপনি আইপি চেঞ্জ করবেন? সো এটার ক্ষেত্রে আপনার বাইপাসের যে মেথোডোলজি এটা সেম হবে, বাট একটু এক্সট্রা প্যারা খাইতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার প্যারামিটার সবকিছু চেক দিলাম, রিফ্লেকশন চেক দিলাম, সব হচ্ছে, পপ আপ নেই। পপ আপ গেল কই? আসেন দেখি কি কি সিকিউরিটি মেজার্সরা ডেভেলপাররা নেয় যেগুলো আপনার পপ আপগুলোকে আটকানোর জন্য। লেটস গেট নোন টু কন্টেন্ট সিকিউরিটি পলিসি অর সিএসপি। কন্টেন্ট সিকিউরিটি পলিসি আর সিএসপি হচ্ছে একটা ডিরেক্টিভ বেস হেডার যেটা রেসপন্সে থাকে। এটা দিয়ে আপনি কি কি কন্টেন্ট লোড নিতে পারবেন এটার উপর একটা লিমিটেশনস করে দেয়। হেডারটা দেখতে এরকম হয় মেইনলি, কন্টেন্ট সিকিউরিটি পলিসি, তারপর একটা ডিফল্ট এসআরসি। ডিফল্ট এসআরসিটা মেইনলি হলো একটা ফল ব্যাক। আপনি স্ক্রিপ্ট এসআরসি গুলো কিছু দিলেন না, সো ডিফল্ট এসআরসি সেলফ দেওয়া মানে এটা অলরেডি সবগুলো সেলফ হিসেবে ধরে নিচ্ছে। এখন স্ক্রিপ্ট সেলফ দেওয়া মানে হচ্ছে এই সাইট ব্যতীত কোনো সাইটে আপনি স্ক্রিপ্ট দিতে পারবেন না, আনলেস আনসেফ ইনলাইন মেনশন করা থাকলে আপনি জাস্ট ওখানে আপনার ইনলাইন যে মাত্র যে পেলোডটা আপনি দিলেন এই পেলোডটা কাজ করবে, এছাড়া কোনো পেলোড কাজ করবে না। এই ক্ষেত্রে যে বাইপাস নাই তা না। আপনি যদি এই জিনিসটাও দেখেন, এখানে এই জিনিসটা তো একটা বাইপাস পসিবল। আপনারা যদি ভাবতে পারেন জিনিসটা ভেবে নিতে পারেন, বাট ফার্স্ট 2 লাইনের ভিতরেই আপনি দেখে বোঝা যেতে পারে যে একটা বাইপাস আছে। আচ্ছা, এটা কেমনে আরো ইজিলি চেক দিতে পারেন? একটা সাইট আছে সিএসপি ইভ্যালুয়েটর। এটাতে গিয়ে আপনি যদি সিএসপিটা জাস্ট সিএসপি হেডারটাকে নিয়ে কপি পেস্ট করে দেন, এখানে আপনাকে দেখাবে যে মেইনলি পোটেনশিয়ালি কি কি জিনিসগুলো ঝামেলা এখানে থাকতে পারে। সো আমি এখানে ধরলো যে স্ক্রিপ্ট সোর্সের ভিতরে একটা থার্ড পার্টি সাইট আছে youtube.com। youtube.comটা জেসন পি একটা বাইপাস আছে এটার ভিতরে পড়ছে। সো আমি এটার একটা বাইপাস খুঁজে দেখতে পারি। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি জেসন পি অর জেসন উইথ প্যাডিং? জেসন উইথ প্যাডিং হচ্ছে একটা লাইক একটা ফিচার টাইপে বলা যায়, যেটা একটা সাইট থেকে আরেকটা সাইটের কোনো রকম ডাটা নিতে গেলে ফার্স্টে যেটা বললাম সেম অরিজিন পলিসি, এটা আপনাকে সেম অরিজিন পলিসিতে আটকাবে না। জেসন বেজে আপনি জিনিসটা লাইক কি বলবো ডাটাগুলো আপনি আদান প্রদান করতে পারবেন। সো জেসন উইথ প্যাডিং এর যে মেইন বিষয়টা এটা হচ্ছে ফার্স্টের একটা সেগমেন্ট আপনি যা একটা প্যারামিটারে দিবেন এটাই রিফ্লেক্ট করবে। অ্যান্ড আরেকটা মজার বিষয় যে এই জিনিসটার কনটেক্সট টাইপ থাকে, কন্টেন্ট টাইপ থাকে হলো টেক্সট আর জাভাস্ক্রিপ্ট। সো আপনি যদি একটা অ্যালার্ট লিখে রেখে দেন, খালি অ্যালার্ট দিয়ে একটা সেমিকোলন দিয়ে দেন, এটা একটা ভ্যালিড একটা জাভাস্ক্রিপ্ট, আপনি এটাকে জাভাস্ক্রিপ্ট হিসাবে আপনি কোনো জায়গাতে ইম্পোর্ট করতে পারবেন। সো যেহেতু আগের জিনিসটাতে youtube.com আমাকে অ্যালাউ করছিল, youtube.com এর একটা জেসন পি এন্ড পয়েন্ট হচ্ছে ও এমবেড। ও এমবেডের ভিতরে একটা কলব্যাক প্যারামিটার আছে, এটার পর আমি জাস্ট অ্যালার্ট লিখলাম, অ্যালার্ট লিখে দুইটা প্যারেনথেসিস দিয়ে দিলাম, অ্যালার্ট ক্লক কল করলাম, আর এটা ছিল আমার পেলোড। স্ক্রিপ্ট সোর্সের দিয়ে আমি ওই ইয়েটা নিলাম, নাম কি জাভাস্ক্রিপ্টটা নিলাম, যেটা দেখতে জাভাস্ক্রিপ্ট একটা ইয়ার মতো না, বাট এটার কন্টেন্ট টাইপ ছিল জাভাস্ক্রিপ্ট, যার কারণে এটাকে ভ্যালিড একটা জাভাস্ক্রিপ্ট হিসেবে ফিট করা হয়েছে। সো এখন হচ্ছে আরেক প্রবলেম, পপ আপ নিল, কুকিজ কই? আপনি তো মেইনলি এক্সারসাইজ করতেছেন এই কুকি স্টিল করার জন্য, তো আপনার কুকি গেল কই? আসেন HTTP অনলি ফ্ল্যাগ, যেটা সেট কুকিতে বসে দেওয়া হয়। অ্যান্ড HTTP অনলি বলতে যা বোঝানো যায় মেইনলি যেটা নাম এটার মতোই, আপনি HTTP ব্যতীত কোনো রকম প্রোটোকল দ্বারা আপনি কুকিটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এটা ফুললি লিমিটেড টু HTTP। তার মানে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কুকিটাকে ডকুমেন্টেড কুকিটাকে অ্যাক্সেস করা ট্রাই করছে ডমে, সো এটা কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ HTTP অনলি খেলে দেওয়া, সো আপনি এটার থেকে ইয়েটা নিতে পারছেন না, কুকিগুলো নিতে পারছেন না। নেক্সট, ডিমিস্টিফাইং ক্রস স্ক্রিপ্টিং অ্যাটাক এক্সপ্লয়েটস। আচ্ছা, ক্রস স্ক্রিপ্টিং এর 4টা খুবই কমন অ্যাটাক এক্সপ্লয়েট হচ্ছে স্টিলিং কুকিজ, ডাটা থেফট, কি লগিং। সবগুলোর সাথে আমরা মোটামুটি জানি স্টিলিং কুকিজ তো মোস্ট পপুলার, অ্যান্ড এটার তো একটা আমি দেখালাম এই কি ফিক্স দিয়ে রাখে ডেভেলপাররা। ডাটা থেফট হচ্ছে আপনি লাইক এটার
ব্রাউজার স্টোরেজ বা হ্যান্ডেন থেকে আমি কোনো কিছু স্টিল করা ট্রাই করলেন, বা কোনো এপিআই কল ওর মাধ্যমে করে জিনিসটা করতে পারছেন। অ্যান্ড কি লগিং তো কি লগিংই একটা লাইক বাইপাস, যেটা বা অ্যাটাক এক্সপ্লয়েট বলা যায়, যেটা কেউ ট্রাই করে না বা খুবই কম মানুষ ট্রাই করে জিনিসটাকে করে, এটা ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি অর সিএসআরএফ অ্যাটাক। সো হোয়াট ইজ সিএসআরএফ? ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি অর সিএসআরএফ হচ্ছে একটা টাইপ অফ অ্যাটাক যেটা আমি ভিকটিমের মাধ্যমে একটা রিকোয়েস্ট ইনিশিয়েট করব। ফর এক্সাম্পল, আমি /a-তে একটা রিকোয়েস্ট পাঠাবো, অ্যান্ড আমি তো চাইলে /a লিখে দিলাম, জিনিসটা চলে গেল, বাট আমি ভিকটিমকে কেমন বলবো আপনি /a-তে যান। সো ক্রস স্ক্রিপ্টিং হচ্ছে এটা পোস্ট বেজে একটা অ্যাটাক, বা পোস্ট বেজ বা গেট বেজ হতে পারে। পোস্ট বেজে বেসিক্যালি ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি সবচেয়ে বেশি হয়। এটাতে আমি একটা লাইক HTML ইনপুট দিয়ে দিলাম, যেটা অটোমেটিক্যালি সে যখন যেটাতে ক্লিক করলো বা ভিজিট করলো, একটা পোস্ট রিকোয়েস্ট তার মাধ্যমে চলে গেল। অ্যান্ড যেহেতু এটা ক্লায়েন্ট সাইডে লোড নিচ্ছে, পোস্ট রিকোয়েস্টটা ইনিশিয়েট হবে তার ব্রাউজার থেকে। অ্যান্ড এটাতে একটা মজার বিষয় হচ্ছে HTTP ফ্ল্যাগ, যেটা বললাম HTTP অনলি ফ্ল্যাগ। দিনে দিনে যত রকম আগাচ্ছে আমরা, প্রত্যেকটা সাইটে জাভাস্ক্রিপ্টের ইনফ্লুয়েন্স অনেক বেশি। রিসেন্টলি যত রকম সাইট আসছে জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছু বানানো হচ্ছে। সো মোস্টলি বলা যায় সব রকম রিকোয়েস্ট জাভাস্ক্রিপ্ট রিকোয়েস্ট দিয়ে সবকিছু করা হয়। এখন সিএসআরএফ এর ক্ষেত্রে যে মজার বিষয়টা, এটা হচ্ছে সিএসআরএফ এর যে টোকেনটা থাকে কুকিতে, বেসিক্যালি বেশি সময় কুকিতে ইউজ করে, অথবা ডমে থাকলে তো ডমে থাকলোই। ওরা কুকিতে জিনিসটা ইউজ করলে, আর HTTP অনলি 90% টাইম আপনি সিএসআরএফ টোকেনের উপর HTTP অনলি পাবেন না। কেন পাবেন না? সাইটে তো জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, ওরা জায়গায় জায়গায় জিনিসটা ইউজ করতেছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে টোকেনগুলোকে। তো তারা তাদের নিজেদের ইউজেসের ক্ষেত্রে তারা HTTP অনলি দিয়ে রাখে না সিএসআরএফ এর টোকেনগুলোর উপরে। সিএসআরএফ টোকেন স্টিল করে কি হবে বেসিক্যালি এমনিতে? সো সিএসআরএফটা যদি মেইনলি আপনি এরকম একটা ইম্প্যাক্ট দেখাতে পারি, লাইক আমি একটা এক্সেসেস ভালনারেবল পেজ, আমি একটা স্ক্রিপ্ট লিখলাম, যে স্ক্রিপ্টটা আমি অ্যাডমিনকে বা কাউকে পাঠালাম, একটা ইউজারকে, সে তার এক্সেসেস ভালনারেবল পেজটা করলো কি, একটা সিএসআরএফ টোকেন তার কুকি থেকে তখন ফেচ করে নিল। অথবা এটা ডমে থাকলে, জাভাস্ক্রিপ্ট অলরেডি ডমের এক্সেস আছে, তো মনে করেন একটা হিডেন প্যারামিটারে ডম ছিল, বা হিডেন একটা ইনপুটে সিএসআরএফ টোকেনটা ছিল। সিএসআরএফ টোকেনটা নিয়ে একটা নতুন একটা পোস্ট রিকোয়েস্ট বানাইলো বা গেট রিকোয়েস্ট বানাইলো, অ্যাডমিন প্যানেলের রিকোয়েস্টটা পাঠাইলো। অ্যাডমিন প্যানেলের রিকোয়েস্টটা পাঠায় করলো কি, ধরেন একটা চেঞ্জ পাসওয়ার্ড ফাংশনালিটি, যেটাতে কোনো কনফার্মেশন পাসওয়ার্ড লাগে না, যেটা একটা খুবই কমন কি বলবো বেস সিকিউরিটি প্র্যাকটিস বলা হয়, এটা কোনো ভালনারেবিলিটি না, বাট এই যে এরকম ক্ষেত্রে আসে জিনিসগুলো খুবই ইম্প্যাক্টফুল হয়ে যায়, যে কোনো কনফার্মেশন পাসওয়ার্ড নেই, আমার আগে কনফার্মেশন পাসওয়ার্ড জানা লাগতেছে না, যার কারণে আমি জাস্ট একটা নতুন পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাডমিন প্যানেলে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। রিকোয়েস্ট ইনিশিয়েট হয়েছে ওর সাইড থেকে, কারণ ওর কাছে অলরেডি কুকিজগুলো ছিল, তো সিএসআরএফ দিয়ে ওর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আমি তো অলরেডি তার অ্যাডমিন ইউআরএল জানি, আমি পাসওয়ার্ড নতুন সেট করলাম। ও নিজেও তাহলে এখন বলতে পারছে না ওর পাসওয়ার্ড কি, কারণ সে এটা সিএসআরএফ এর মাধ্যমে হয়েছে, সে তো আর দেখেনি আমি পাসওয়ার্ডটা কি সেট করছি। এখন এটার একটা কেস স্টাডি টাইপের হতে পারে, তা রিসেন্টলি একটা টুইটারে একটা এক্সেসেস, টুইটারে একটা ক্রস স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি রিপোর্ট হয়েছিল এই রিসেন্টলি, খুবই রিসেন্টলি। ওরা যেটা, এটা একটা অ্যানালিটিক্স ওয়েবসাইট যেটা থাকে ওদের, অ্যানালিটিক্স পারপাসে ইউজ হয়, এই ওয়েবসাইটে একটা ক্রস স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি পায়। বাট হ্যাকার ওদের ট্রায়ালটা করে জিনিসটা ক্লোজ করে দেয় ইনফরমেটিভ হিসাবে, কারণ এটার কোনো ইম্প্যাক্ট নাই, বেসিক্যালি জাস্ট পপ আপ বাদে কিছু করা যাবে না, কারণ ওদের যে twitter.com এটার কুকির এক্সেস এই ডোমেইন ব্যতীত কোনো ডোমেইন থেকে অ্যাক্সেস করতে দেয় না। খুবই কম কিছু জিনিস আছে, বাট এটার ভিতরে অ্যানালিটিক্সটা পড়ে না। এখন ও করলো কি, জিনিসটা যখন ক্লোজ করে দিল কোনো রিওয়ার্ড না দিয়ে, তো এটা বেসিক্যালি ইনফরমেটিভ দিছে, তার মানে এটা কোনো বাগ না তাদের কাছে। তো ও করলো কি, এটা জিনিসটা টুইটারে একটা টুইট করে দিছে যে এই জায়গায় একটা এক্সেস আছে, কোনো কিছু করা যায় না, টুইট দিলাম একটা। তারই একদিন পর আরেকজন এসে, তার হয়তো কোনো পাস্ট কোনো ভালনারেবিলিটি ছিল, সে জানতো যে টুইটারের একটা এপিআই, আনডকুমেন্টেড একটা এপিআই এর ভিতরে একটা লাইক কি বলবো, এটা ওদের পার্সোনাল কিছু ইয়াগুলোতে কিছু রিকোয়েস্ট করা যায়, যে রিকোয়েস্টগুলোতে কুকির লাগে না, বাট ওই যে কুকিগুলো নিতে পারবে ওই জায়গা থেকে সে কালেক্ট করতে পারবে, লাইক এটা এপিআই কল করে। সো ওই সাইটটার কথা এখানে কোনো জায়গায় বলা হয় নাই, কিন্তু ও নিজেও জানতো না যে জিনিসটাকে লিক করছে, লিখতো না, জাস্ট টুইট করে দিছে, ও এটার ক্ষেত্রে জানতো না। বাট যে এটাকে এসকেলেট করছে, যে চাওফান শো, ও এই জিনিসটা জানতো যে না, এদিকে আমি সিএসআরএফ থাকলে আমি জিনিসটা কোনো কিছু করতে পারবো। ও করলো কি, জাস্ট ক্রস স্ক্রিপ্টিংটাকে নিল, ওর কাছে তো ওই এন্ড পয়েন্টটা জানা আছে না, এই এন্ড পয়েন্টে হিট করলে আমি এখান থেকে তাহলে ইয়াগুলো সিএসআরএফ একটা করতে পারবো। সিএসআরএফ এর ক্ষেত্রে আরেকটা মজার যে বিষয়টা ছিল, যে সিএসআরএফ টোকেন যে জেনারেট হয়, ও জাভাস্ক্রিপ্ট পড়ে দেখলো যে মেইন সাইটে যে সিএসআরএফ এর যে টোকেনটা থাকে মেইন সাইটের twitter.com, এই সেম টোকেনটাকে অন্য একটা হ্যাশড ওয়েতে ওই যে এপিআই এর যে সাবডোমেনটা ছিল এটাতে ইউজ হচ্ছে। ফর এক্সাম্পল এবিসিডি হচ্ছে twitter.com ইউজ হচ্ছে, আর ওই জায়গায় ধরে নিলে এটার কোনো একটা হ্যাশড ভ্যালু, সো এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে, জাভাস্ক্রিপ্ট পড়ে পাইলো না, এমনি জিনিসটাকে জেনারেট করতে হবে, সো এটা জেনারেটর বানিয়ে নিল যে আমি এবিসি দিলে আমার ওই হ্যাশ ভ্যালুটা দিবে।
বা ওইটা পাইলে ও এটা পেয়ে যাচ্ছে। সো বেসিক্যালি করলো কি ওই সাইড থেকে সিএসআরএফ টোকেনটা নিল, সিএসআরএফ টোকেনটাকে নিয়ে এটাকে লাইক ডিকোড করলো, ডিকোড করে এখন তো তাহলে শেষ টুইটার.com এর সিএসআরএফ টোকেনটা পেয়ে গেল। সিম্পলি একটা পিওসি মানে ছেড়ে দিল, যে পিওসিতে আপনি জাস্ট ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নাই, ক্লিক করলে আপনার প্রোফাইলের বায়ো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা জাস্ট আপনাকে সিম্পলি একটা নর্মাল ওয়েতে রেখে আপনাকে সে ডেমনস্ট্রেশন দিচ্ছে। হ্যাঁ, সে যদি করলে কিন্তু পারতো যেটা পাসওয়ার্ড রিসেট এপিআই কল করি, আপনি ক্লিক করলেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, ফুল ডিরেক্টলি অ্যাকাউন্ট টেক ওভার। সো এদিকে হচ্ছে ক্রস স্ক্রিপ্টিংটাকে ইউজুয়ালি তেমন একটা লাইক ইম্প্যাক্টফুল হিসাবে ধরে না অনেকেই, আবার কিছু প্রোগ্রাম আছে এগুলোই বেসিক্যালি খুঁজে। সো নেক্সট টাইম এগুলো নিয়ে একটু এখন হয়তো টুইটার আরো সিরিয়াস হবে জিনিসটা নিয়ে, বাট অলরেডি তো একটা ফল্ট হয়ে গেছে। এখন কিছু রিসোর্স ট্যাগ করে দেব যারা এখন হয়তো বুঝতে পারবে না, বা লাইক এভরিওয়ান ক্যান লার্ন বাট জাস্ট মেবি নট টুডে অর দ্য সেম ডে। সো রিসোর্সগুলো হচ্ছে যেগুলো আমি মেইনলি বেসিক্যালি ইউজ করি, লাইক পোর্টসুইগারের চিট শিটটা, তারপর একটা সুইচ কি রিপোতে পেলোড অল থিংস, যেখানে সব রকমের এক্সেসের পেলোডগুলো পাবেন। এটা অবভিয়াসলি লাইক স্প্রে করার জন্য বলতেছি না, আপনি এখান থেকে একটা পেলোড নিলেন, পেলোডটা দেখতে খুবই উইয়ার্ড। সো আপনি পেলোডটা নিয়ে কবে মানে গুগলে দেখলেন যে আসলে এটা কেন এত উইয়ার্ড, এটা কেন কোন ক্ষেত্রে জিনিসটা বাইপাসটা সে ইউজ করতেছে। সো আপনি ব্যাকওয়ার্ড থেকে যখন জিনিসটা শিখবেন তখন আপনি আরো ভালো মতো শিখতে পারছেন। অ্যান্ড সিএসপি বাইপাসের ক্ষেত্রে এই জেসন বি যে সাইটটা ইয়াটা আছে, গিটহাব রেপোটা আছে, এটার ভিতরে সব রকম জেসন পি যে ইয়াগুলো দেখেন, জেসন উইথ প্যাডিং, এটার একটা ফুল লিস্ট আছে, খুব কমন ডোমেইন, উবার থেকে নিয়ে ইউটিউব, গুগল সব জায়গাতে জেসন আছে, জেসন পি ইউজ হয়। সো এগুলো যদি আপনি কোনো না কোনো জায়গাতে এনকাউন্টার করেন সিএসপিতে, আপনি জেসন বি দিয়ে জিনিসগুলো বাইপাস করে ফেলতে পারবেন, কারণ গুগল, ইউটিউব এগুলো খুবই কমন সিএসপিতে রেখে দেওয়া। অ্যান্ড সিএসপি ইভ্যালুয়েটর, আর এই যে থার্ড যে ইয়াটা ব্লকটা, এই থার্ড ব্লকটাতে মেইনলি প্রায় 7 থেকে 8টা সিএসপি বাইপাসের ক্রাইটেরিয়াগুলো বেসিস করে যায়, লাইক এই ডিরেক্টিভগুলো থাকলে এভাবে বাইপাস করা যেতে পারে, এটার উপর একটা ইনসাইট দিয়েছে। সো এটা দেখলে মোটামুটি ভালো লেভেলের ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে আমি কিভাবে কি জিনিসটা দেখলে আমি কি জিনিস ট্রাই করতে পারি। অ্যান্ড হ্যাকট্রিক্সের এটাও একটা লাইক চিটশিট টাইপেরই বাইপাস করার জন্য। সো একটা কোটেশন লাস্টে, যেটা একটা পপুলার বাগহান্টার দিয়েছে জেসিয়ানোস মেথোডোলজি বইটাতে, যে এভরিওয়ান হ্যাজ আ হ্যাকার ইনসাইড দেম, ইটস জাস্ট অ্যাবাউট ওয়েকিং ইট আপ অ্যান্ড রিকগনাইজিং দ্যাট উই অল ন্যাচারালি পজেস দ্য অ্যাবিলিটি টু কোয়েশ্চেন থিংস। সো এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? হ্যাঁ, মাইক। তোমার এই পুরো সেশনটা আমার মাথা ধরে গেছে। থ্যাঙ্কস ভাইয়া ফর দিস ওয়ান্ডারফুল সেশন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে টুইটারের উদাহরণটা দিলেন, আমি রিসেন্টলি এমন কিছু ফেস করছি, বাট অন্য একটা ওয়েবসাইটে। তো তারা আমাকে বলছে যে এখানে এক্সেসটা তো পপ আপ করছে বাট নট ইম্প্যাক্টফুল, আপনি ইম্প্যাক্ট দেখান। সো আমি তারপরে করলাম কি, ওইখান থেকে আপনার অন্য সাইটে করার চেষ্টা করলাম আর কি, ওইটা নামটা মনে পড়ছে না, মানে রিডিরেক্ট করার চেষ্টা করলাম এবং সেটা সাকসেসফুলি রিডিরেক্ট করছে। তারপরও ভাই তারা বলতে যাচ্ছে যে প্লিজ শো আস আনাদার ইম্প্যাক্ট। রিডিরেকশন কিন্তু বেসিক্যালি ইম্প্যাক্টেড আপনি স্টেপ ডাউন করছেন, আপনি বাড়ানোর জায়গায় আরো কমাইছেন। কারণ ওপেন রিডাইরেক্ট ভালনারেবিলিটি আমি যদি ভিআরটি ক্যাটাগরি অনুযায়ী বলি, ভিআরটি ক্যাটাগরিতে ওপেন রিডাইরেক্টকে P4 হিসাবে ধরা হয়। অ্যান্ড আপনি যদি হ্যাকার ওয়ানের কথা বলেন, হ্যাকার ওয়ানে এটা ফুল ইনফরমেটিভ, P5 ওরা এটা নেয়ই না। সো ওপেন রিডাইরেকশন ভালনারেবিলিটি উইদাউট এনি মোর ইম্প্যাক্ট, ওপেন রিডাইরেকশন কিন্তু অনেকে ইউজ করে লাইক অ্যাকাউন্ট টেকওভারের সাথে চেইন করার জন্য। ফর এক্সাম্পল একটা ওয়াথ, এদিকে আপনি রিডাইরেকশন ইউআরএল এর জায়গায় একটা নতুন ইউআরএল দিয়ে দিলেন। সো ও যখন জিনিসটা সেশনটা মানে নতুন করে তার যখন সেশনটা জেনারেট হবে বা একটা এক্সেস টোকেন জেনারেট হবে, রিডাইরেক্ট করে তার সাইটের সাথে গেট রিকোয়েস্টে তার সাইটে জিনিসটা চলে গেল। সো এটা হচ্ছে ইউজুয়ালি বেসিক্যালি আপনার ওপেন রিডাইরেকশনের মেইন ইম্প্যাক্টফুল করতে পারেন। বাট স্ট্যান্ড অ্যালোন 2024-এ এসে ওপেন রিডাইরেকশন কোথাও নিবে না। সো আপনি যেটা মানে বেসিক্যালি ট্রাই করেছিলেন, গুড ট্রাই, বাট এটা আপনি বেসিক্যালি স্টেপ ডাউন করেছেন ইম্প্যাক্ট বাড়ার জায়গায় যেটা লো হয়েছে। ক্যান ইউ প্লিজ সাজেস্ট সামথিং সো দ্যাট আই ক্যান মেক সিএসআরএফ, আমি যেটা বললাম মেইনলি সিএসআরএফ। আপনি যখন কুকি স্টিল করতে পারছেন না, আপনার নেক্সট যে জিনিসটা আপনি ট্রাই করতে পারেন হলো সিএসআরএফ। আপনি দেখেন কোন জায়গাতে সিএসআরএফ টোকেন আপনি নিতে পারছেন নাকি, বা এরকম কোনো জায়গা আছে নাকি যেখান থেকে আপনি লাইক বলতেছে সেম অরিজিন পলিসি বাইপাস হচ্ছে, আপনি ক্রস রিকোয়েস্ট করতে পারছেন, ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং এর রিকোয়েস্টগুলো করতে পারছেন। কোনো জায়গা থেকে কি আপনি দেখতে পাচ্ছেন যে লাইক একটা জেসনে কোনো রকম ইয়া দিচ্ছে, নাম কি আপনার লাইক মনে করেন একটা এপিআই কল, ওখান থেকে করলে আপনি কোনো রকম ডিটেলস পাচ্ছেন, আপনি ডিটেলটা সিল করতে পারেন নাকি। সো আপনি এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। বাই ডিফল্ট যদি আপনি নাম কি কুকিজ না নিতে পারেন, তাহলে আপনি চেঞ্জ করার ট্রাই করতে হবে, এছাড়া উপায় নেই। থ্যাঙ্কস। ওয়েলকাম। আর কারো কোয়েশ্চেন?
টোটাল 3টা প্রশ্ন নেব, নিচ থেকে 2টা, উপর থেকে একটা। মানে আপনি 4টা ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার দেখেছেন, 2টা হয়তো বাইপাস করা যায় বা 2টা হয়তো সে আটকায় দিচ্ছে, এর কারণটা কি হতে পারে? মানে ডেভেলপার কেন এরকম এটা মেইন set কারণ করতে যেটা হয়? হতে পারে, ফার্স্ট অফ অল হয়তো তারা কোনো কাজের জন্য জিনিসটা রাখছে, যে হয়তো তারা কোনো কিছুতে জিনিসটা ইউজ করবে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে জাস্ট আমার ইমেজিন হতে পারে, অ্যাজিউম হতে পারে, যে অ্যাজাম্পশন যে তারা এটা কোনো কাজের জন্য রাখছে, নাহলে এরকম ইউজুয়ালি করা উচিত না। অথবা সে লাইক তার এই জিনিসটাতে নলেজে ছিল না যে জিনিসটাকে ডিরেক্টলি ফিক্স দিয়ে দিতে পারতো। এখন ইউজুয়ালি সবাই জানে যে জিনিসটা কিভাবে এনকোড করতে হয়। সো আমার অ্যাজাম্পশন যেটা সব জায়গাতে আমি বেসিক্যালি যখন পাই জিনিসগুলো, যে তারা এটা কোনো না কোনো একটা কোনো স্পেসিফিক কোনো কাজের জন্য রেখে দিয়েছে, বা এরকম হতে পারে তার কাছে মনে হয়েছে যে দুইটা আমি বা এরকম ফুল একটা সেন্ট্রাল কোনো ফিল্টারেশনের একটা জায়গা বা ফুল একটা সেন্ট্রালি কোনো কিছু ইউজ করেছে, যে এখানে আমি সবগুলো একসাথে কিছু করতে পারতেছি না। তো আমি বেসিক্যালি এই জিনিসগুলো ফিল্টার করে দিলাম, যেটা আমাকে সব ওভারঅল সেফ রাখতেছে। সো সেন্ট্রালি জিনিসটা ডিপ্লয় করছে। এরকম হতে পারে যে আমি যদি এই জিনিসটাকে আমি এনকোড করে দিই, অন্য একটা জায়গাতে সমস্যা হতে পারে। আমার অ্যাজাম্পশন হচ্ছে এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনি অনেক ডিটেলসে দিয়েছেন। আমার কোশ্চেন হচ্ছে যে ওয়াসপের যে 10 vulnerability যেটা আছে, যেটাতে ক্রস সাইট স্ক্রিন, CSRF আরও যেগুলো আছে, সেগুলোর জন্য আমরা যে অ্যাকোনেটিক্স, তারপর বিভিন্ন যে ওয়ার্ল্ডের বেস্ট যে ভিএ টুলগুলো আছে, সেটা দিয়ে আমরা টেস্ট করি ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর যে vulnerability আছে কিনা। আপনার যেটা দেখা যাচ্ছে যে ওরা তো নিশ্চয়ই করছে, এই যে আপনার টুইটার বলেন যারা আছে, তার মানে কি ওটা সাফিসিয়েন্ট না আমরা যে ভিএ টুলগুলো ইউজ করি? এটা সাফিসিয়েন্ট না। আমি একটা কারণে ফার্স্ট অফ অল যেটা বলবো, সবার কিন্তু সিকিউরিটি মেজার কিন্তু তারা একটা অ্যাপ্লাই করছে না। আমি কিন্তু ফায়ারওয়ালের কথাও বলেছি এখানে। এখন আপনি ফর এক্সাম্পল ধরলেন একটা স্ক্যানার দিলেন অ্যাকিউনেটিক্স, তারা করলো কি 3টা হার্মফুল রিকোয়েস্ট পাঠাইলো, তার ফায়ারওয়াল কনফিগার করা যে 3টা রিকোয়েস্ট পাঠাইলে তার ব্লক হয়ে গেল। অ্যাকিউনেটিক্স আপনি নেক্সট রেজাল্ট আপনি কি পাচ্ছেন, জিনিসটা ভালনারেবল না। এরকম তো হতে পারে যখন আপনি ম্যানুয়ালি ইন্সপেক্ট করতেছেন, আপনি থার্ড অ্যাটেম্পটে দেখে গেলেন যে প্যাটার্নটা এরকম। সো আপনি এরকম প্যাটার্ন দেখে আপনি একটা পেলোড নিজেই ক্রাফট করলেন, পেলোডটা ক্রাফট করে একটা এক্সিকিউশন পেয়ে গেলেন। তো তখন আপনি ভালনারেবিলিটি পাইলেন, কিন্তু আপনার কিন্তু অ্যাকিউনেটিক্স কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে। এটা একটা মেইন ফ্যাক্ট হতে পারে জিনিসটার ভিতরে। অ্যান্ড আপনি যে জিনিসটা যেভাবে থিঙ্ক করবেন, আপনি কিন্তু একটা স্ক্যানার কিন্তু জিনিসটা থিঙ্ক করতে পারছে না, আপনি কিন্তু জিনিসটা ক্রাফট করছেন। স্ক্যানার কিন্তু ক্রাফট করতেছে না। স্ক্যানার একটা লাইক সিরিজ অফ একটা জিনিস, ওদেরও তো ওয়ার্ড লিস্ট বেস, সব কিছু ডিটেকশন ওয়ার্ড লিস্ট বেস হয় মোস্ট অফ দ্য টাইম। কিন্তু আপনার যে মাইন্ডে যে আপনি স্ক্যানার যে এই জিনিসগুলো যে পার্টগুলো যে আপনার চেঞ্জ করতে হবে, স্ক্যানার কিন্তু ফুললি ট্রাই করতেছে না। অ্যান্ড 90% টাইম যেটা আমি বলবো ব্লক খায়, ব্লক হয়ে যায় রিকোয়েস্টগুলো, যার কারণে এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য রেজাল্ট আপনি পাবেন যে এখানে জিনিসটা ভালনারেবল না। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি ট্রাই করতেন, 10টা ব্লকের জায়গায় আমাকে 9টা ব্লকে আপনি জিনিসটা দেখলেন যে না এটা বাইপাস করা পসিবল, বাইপাস হবে, তখন আপনি আপনার লাইক স্কিল সেটটা কাজে লাগিয়ে জিনিসটা বাইপাস করে ফেলতে পারতেন। আচ্ছা, তাহলে যদি মনে করেন আমরা যদি ম্যানুয়ালি যদি ওয়াসপের যে গাইডলাইনটা যেটা আছে সেটাই যদি ফলো করে যদি ওয়েবসাইটগুলো যদি করা হয়, তাহলে কি প্রোটেকশনটা হবে? ওয়েব সিকিউরিটি টেস্টিং গাইড যেটা WSTG, হ্যাঁ, আমরা যদি ওভাবে যদি ফলো করি যে কিভাবে এই প্রোটেক্টগুলো করবো আমরা প্রোটেকশনের জন্য। হ্যাঁ। হ্যাঁ, আপনি যে খালি স্যানিটাইজ করলে যে সবকিছু থেকে হয়ে যাবে তাও কিন্তু না। লাইক নতুন নতুন ভাবে জিনিসগুলো আরো কি বলবো, মানে ওয়ার্ক অ্যারাউন্ড বের হচ্ছে দিনে দিনে। আপনি সবকিছু স্যানিটাইজ করলেন, বাট কোনো না কোনো জায়গাতে মনে করেন, আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি বলি, একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে একটা ইভ্যাল মনে করেন ফাংশন কল করেছে, ইভ্যালুয়েশনের জন্য একটা ফাংশন কল করেছে, আপনার প্রত্যেকটা জিনিস সে ব্লক করে রেখে দিল। লাইক ফর এক্সাম্পল সে অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্লক করলো, কোটেশন ব্লক করলো, লাভ কি? আমি একটা অ্যালার্ট দিয়ে দিলাম, ইভ্যালুয়েশনের ভিতরে ফাংশন কল হয়ে গেল, আমার অ্যালার্ট পপ হয়ে গেল। সো স্যানিটাইজেশনের মধ্যেও আপনার এই যে ওদের যে টেস্টিং এর যে সিকিউরিটি প্রিভেনশন গাইড, যেটা মেইনলি প্রিভেনশন গাইডে প্রত্যেকটা ক্রাইটেরিয়া আলাদা আলাদাভাবে বলা আছে যে না এতটুকু সাফিসিয়েন্ট না, আপনার এটাও ভেবে দেখতে হবে যে আপনার রিকোয়েস্টটা এইভাবেও আসতে পারে, যে একটা ডিরেক্ট দিয়ে দিল, আপনি ফিট করছেন কোথায়। সো মেইনলি এন্ড অফ দ্য ডে আপনার যে মেইন যে জিনিসটা দেখতে হবে যে আপনার রিফ্লেকশন কনটেক্সটটা কি, রিফ্লেকশনটা যাচ্ছে কোথায়। থ্যাংক ইউ, ওয়েলকাম। আর কেউ? লাস্ট প্রশ্ন শুধু উপর থেকে কেউ কোন প্রশ্ন করবেন? কেউ প্রশ্ন করবে না? তাজিন, তোমার সেশন শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।